নমস্কার বন্ধুরা, গপ্পসপ্প সাথে মিষ্টিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। প্রথমবারের জন্য আমার চ্যানেলে আমি কোনো প্রেমের গল্প পাঠ করতে চলেছি। আজ পড়ছি বুদ্ধদেব গুহর লেখা উপন্যাস বাবলি। লেখকের জন্ম 1936 সালের 29শে জুন কলকাতায়। পেশাগত জীবন শুরু হয়েছিল চার্টার্ড অ্যাকাউন্টের মাধ্যমে। এছাড়াও একাধিক দায়িত্বপূর্ণ বোর্ডের সদস্য পদ সামলেছেন তিনি। খুব সুন্দর ছবিও আঁকতেন। তার লেখা একাধিক গল্পের বইয়ের প্রচ্ছদ তিনি নিজেই এঁকেছেন। এই সমস্ত গুণ ছাড়াও গায়ক হিসেবেও বাহবা কুড়িয়েছেন তিনি। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতু গুহ ছিলেন এনার স্ত্রী। বুদ্ধদেব বাবুর লেখা বাবলি, মাধুকরী, কোজাগর, হলুদ বসন্ত, একটু উষ্ণতার জন্য, কুমুদিনী, খেলাজক এবং রিজুদা বাংলা কথা সাহিত্য জগৎকে সমৃদ্ধ করেছে তুলনারহিত আঙ্গিকে। জঙ্গলমহল তার প্রথম প্রকাশিত গ্রন্থ এবং ছোটদের জন্য লেখা প্রথম বইটি হল রিজুদার সঙ্গে জঙ্গলে। 1976 সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হয়েছেন হলুদ বসন্ত উপন্যাসের জন্য। এহেন একজন লেখককে 2021 সালের 29শে অগস্ট আমরা চিরতরে হারাই। শুরু করছি বুদ্ধদেব গুহর লেখা বাবলি উপন্যাসের প্রথম পর্ব। ইম্ফলে এ সময়ে আনারসটা খুব সস্তা। অভি দুপুরে বাড়িতে খেতে এসেছিল। খাওয়া হয়ে গিয়েছিল। খাওয়ার পর বারান্দায় বসে আনারস খাচ্ছিল। এমন সময় ফোনটা বাজলো। কুলো সিং, ওর মণিপুরি বেয়ারা কাম কুক কাম লোকাল গার্জিয়ান, ফোনটা ধরেই উত্তেজিত গলায় বলল, বড়া ম্যাম সাবকা ফোন। ফোনটা ধরতেই কমিশনারের স্ত্রী বললেন, অভি বলছো? হ্যাঁ। শোনো না, তোমার দাদা বলছিলেন তোমার নাকি কোহিমা ও ডিমাপুর যেতে হবে অফিসের কাজে পরশুদিন। পরশুদিন না গিয়ে তুমি কাল ভোরে বেরোতে পারবে? তোমার গাড়ির কন্ডিশন ভালো আছে তো? গাড়ি? আমার তো অফিসের জিপেই যাবার কথা। হ্যাঁ, তা তো জানি, কিন্তু একটা বিপদ হয়েছে ভাই। আমার দিদির মেয়ে বাবলি, তুমি তো দেখেছো আমাদের বাড়িতে। ওর পরের সোমবার দিল্লিতে জয়নিং ডেট। এদিকে দেখো না, ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলটরা নাকি সব স্ট্রাইক করেছে। এইমাত্র রেডিওতে শুনলাম। তাই তোমার দাদার সঙ্গে কথা বলে তোমাকে ফোনটা করছি। তুমি কি কাল বেরিয়ে ওকে পরশু বা তার পরের দিন ডিমাপুরে পৌঁছে দিতে পারবে? অভি বলল, কিন্তু ডিমাপুর থেকে ট্রেনে যেতে তো অনেক দিন লাগবে বৌদি। না না, ও পথে চা বাগানে নেমে যাবে। ওখানে আমার দাদা ম্যানেজার। কোম্পানির প্লেনে ওকে কলকাতা পৌঁছে দেবেন উনি। সেখান থেকে প্লেনে দিল্লি চলে যাবে ও। তুমি পারবে? অভি ফোন ধরে কিছুক্ষণ চুপ করে রইল। এ প্রশ্নের কোনো মানেই হয় না। ও তাকে দাদাই বলুক আর যাই বলুক, যিনি অফিসের বড় সাহেব, যিনি কিনা ওর কনফিডেন্সিয়াল রিপোর্ট লেখেন, তার স্ত্রী যতই মিষ্টি করে জিজ্ঞেস করুন না কেন, এ প্রশ্নের একমাত্র উত্তর হচ্ছে হ্যাঁ। সে ব্যক্তিগত অসুবিধা থাক আর নাই থাক। অবশ্য ওর এখানে একার সংসারে অসুবিধা কিছুই নেই। অতএব গলায় উৎসাহ এনে ও বলল, হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন। আবার বেশি উৎসাহ যাতে প্রকাশ না পায় সে বিষয়েও সাবধান হলো, কারণ তা না হলে উনি ভাবতে পারেন যে ওর বঞ্ঝির ত্রাতা হতে ও অত্যন্ত উৎসুক। পারবে? হ্যাঁ। তাহলে ফোনটা একটু ধরো, তোমার দাদা কথা বলবেন। ঘোষ সাহেব ভারী গলায় বললেন, হ্যাঁ চৌধুরী, তুমি তাহলে লাঞ্চের পর অফিসে এসে কাজকর্ম যা কিছু আছে সব গুছিয়ে নাও, আর ট্যুর প্রোগ্রামটা আজই আমায় পাঠিয়ে দাও, অ্যাপ্রুভ করে দেব। আর ইতিমধ্যে তোমার বৌদিকে আমি বলেছি উনি চা বাগানে ট্রাঙ্ক কল বুক করে দিন। বাবলি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে জয়েন করছে, শুনেছ তো? ও বেচারির জয়েনিং দিল্লিতে, না গেলেই নয়। অভি বলল, না না, আমার কোনো অসুবিধাই নেই। তাছাড়া যেতে তো হতোই। আমি গাড়িটাকে চেক আপের জন্য গ্যারেজে দিয়েই অফিসে আসছি। আচ্ছা, বলে ঘোষ সাহেব ফোন রেখে দিলেন।
অন্ধকার থাকতে কুলো সিং চা এনে অভির ঘুম ভাঙালো। রাতে বেশ বৃষ্টি হয়েছিল। এ সময়টা প্রতি রাতেই বৃষ্টি হয় ইম্ফলে। চাদর জড়িয়ে শুতে হয় রাতে। বেশ একটা হিমেল আমেজ। ফাইলপত্র কুলো সিংই সব গাড়িতে তুলে দিল। কাল বিকেলেই তেল টেল ভরে গাড়ি ঠিকঠাক করে রেখেছিল ও। টায়ারগুলোর অবস্থা যদিও খুব একটা ভালো নয়, পথে পটাং করে ফেটে না যায়। 10 বছরের পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি সস্তায় পেয়ে কিনেছিল। একজন অল্প বয়সী ব্যাচেলারের পক্ষে এই গাড়িটা যথেষ্ট ভালো, অন্তত খারাপ মনে হয়নি কখনো। কিন্তু গাড়ি যখন কেনে তখন একবারও ভাবেনি যে একজন যুবতী মেয়েকে নিয়ে নাগা হিলসের মধ্য দিয়ে এতখানি পথ এই গাড়িতে যেতে হবে। ভেবেই বেশ নার্ভাস লাগতে লাগলো ওর। বড় সাহেবের গাড়ি নিয়েই যেতে পারতো, কিন্তু তার গাড়ির ইঞ্জিন নামানো হয়েছে কালকেই সকালে। জিপে করে ঝড় জলে এতখানি রাস্তা এই পাহাড়ে মেয়েদের পক্ষে যাওয়াটা সত্যিই অসুবিধে। বড় সাহেবের বাড়িতে ঢুকে পড়ল অভি। তখনও সূর্য ওঠেনি, তবে চারপাশটা বেশ আলো হয়েছে। ঝিরঝির করে হাওয়া দিচ্ছে দেবদারু গাছের পাতায় পাতায়। ওরা সকলে বারান্দাতেই বসেছিলেন, চা খাচ্ছিলেন। বাবলিকে, যার ভালো নাম দময়ন্তী, অভি একদিন মাত্র দেখেছিল, বড় সাহেবেরই ছোট ছেলের জন্মদিনে। অনেকের মধ্যে দেখা, হাত জোড় করে নমস্কার করেছিল। চেহারা এমন নয় যে চোখে পড়ে, বেশ একটু ওই মোটার দিকেই। মুখ চোখও যে ভীষণ সুন্দর তা নয়, তবে সব মিলিয়ে বেশ মিষ্টি। অন্যান্য অবাঙালি অতিথিদের সঙ্গে অনর্গল এবং সপ্রতিভ ইংরেজিতে কথা বললেও অভিকে বাংলায় বলেছিল। আপনার কথা অনেক শুনেছি মাসিমা মেসোমশাইয়ের কাছে। এই ভিড়ে না আলাপটা ঠিক হয় না। পরে একদিন আসবেন, কিন্তু গল্প করা যাবে, কেমন? বড় সাহেবের এমন সর্বগুণ সম্পন্না মোটা এবং মোটামুটি মিষ্টি শালী মেয়ের সঙ্গে বেশি গল্প করে চাকরির সর্বনাশ করে এমন মূর্খ রোম্যান্টিক অভি কখনোই ছিল না। তাই ওর চেয়ে বেশি আলাপ হয়নি সেদিন। পোর্টিকোতে গাড়ি ঢুকতেই ওরা সকলে উঠে দাঁড়ালেন। গাড়ির বুট খুলে দিল অভি। সুটকেসটা ওঠানো হলো। সঙ্গে বিছানা টিছানা নেই, আসবার সময় প্লেনে এসেছিলেন, তাই আর বিছানা আনেননি। ঘোষ সাহেব বললেন, কোহিমার লাইনটা খারাপ, ফোনে পাইনি। সকালেও চেষ্টা করব। আশা করি এমএলএস হস্টেলে জায়গা পেয়ে যাবে তোমরা রাতটা কাটাবার মতো। তাই আর বিছানাপত্র লটবহর দিলাম না। মিসেস ঘোষ বললেন, এই অভি, দেখো বাবা, সাবধানে নিয়ে যেও, মা মরা মেয়ে। তারপর বাবলির দিকে ফিরে বললেন, দেখিস তুই আবার পথে ঝগড়া করিস না। যা ঝগড়াটে মেয়ে তুই। যাকে কথা বলা হলো সে জবাব দিল না। ওদের প্রণাম করে বাবলি নিজেই সামনের দরজা খুলে বসল। অভি দরজা বন্ধ করে ঘুরে এসে স্টিয়ারিংয়ে বসল। তারপর বাড়ির গেট ছাড়িয়ে ওরা খোলা রাস্তায় এসে পড়ল। বর্ষার ভোরের মণিপুরের যা নয়ন ভোলানো দৃশ্য এমন বড় একটা দেখা যায় না। হু হু করে হাওয়া লাগছে চোখে মুখে। অভি আর চোখে দেখতে পাচ্ছে ওর সঙ্গিনীর চুল এলোমেলো হচ্ছে, গাল ও কপালময় অনেক ওড়াউড়ি করছে, কিন্তু সে তন্ময় হয়ে পথের দিকে চেয়ে আছে। ওর চোখ দেখে মনে হচ্ছিল পথকেও নিশ্চয়ই ভালোবাসে। দেখতে দেখতে ইম্ফল শহর পিছনে ফেলে কানকোপকির দিকে এগিয়ে চলল। এ পথে অভিকে কোহিমা অবধি প্রায়ই যাওয়া আসা করতে হয়। আগে বৈরী নাগারা প্রায়ই অতর্কিতে আক্রমণ করত। অবশ্য ও আসার পর কোনোদিনও দেখেনি। তখন নাকি বাস ও গাড়ির কনভয় যেত একসঙ্গে, সামনে ও পেছনে অনেক আর্মি ট্রাঙ্কের এসকর্ট নিয়ে। এখন সেসবও উঠে গেছে। তবে নানা জায়গায় ভীষণ রকম চেকিং হয়, বিশেষ করে নাগাল্যান্ডে ঢোকার মুখে, খুজমাতে এবং বেরোবার সময়ও। এ পথের দুদিকে যা দৃশ্য তা কাশ্মীরের উপত্যকার দৃশ্যকেও ম্লান করে দেয়। আর বর্ষাকালের তো তুলনাই নেই। যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মালভূমি থেকে ধীরে ধীরে উঁচু হয়ে ওঠা প্রাচীন অথচ প্রসন্ন সব পাহাড়। ইম্ফল থেকে বেশ কয়েক মাইল চলে এসেছে ওরা। ইতিমধ্যে অভির সঙ্গিনী কেবল একটি মাত্র কথা বলেছেন, আমার জন্য আপনার মিছিমিছি এতটা কষ্ট করতে হলো। জবাবে অভি বলেছিল, কষ্ট যে হলোই, এখনো সে সম্বন্ধে অতটা নিশ্চিত হতে পারিনি। কষ্ট হলে নিশ্চয়ই জানতে পারবেন।
উত্তর শুনে অবাক মুখ করে অভির দিকে চেয়ে মুখ নামিয়ে সঙ্গিনী চুপচাপ হয়ে গিয়েছিলেন। তারপর আর কোনো কথা হয়নি। পাহাড়ি পথে একটা বাঁক ঘুরতেই ওপাশ থেকে একটা জিপ এমনভাবে এলো যে একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। অভি কোনো ক্রমে সামলে নিয়ে জানালা দিয়ে মুখ বার করে অপসৃয়মান জিপের ড্রাইভারের উদ্দেশ্যে বলল, শালা। বলেই লজ্জা পেয়ে বাবলির দিকে চেয়ে বলল, সরি সরি, ভেরি সরি। আসলে একা একা গাড়ি চালাই তো, সঙ্গে ভদ্রমহিলা কেউ থাকেন না কখনো, তাই অভ্যেসটা খারাপ হয়ে গেছে। বাবলি চোখ তুলে একবার অভির দিকে তাকালো, তারপর একটা বড় নিঃশ্বাস ফেলল। ও বোধহয় খুব ভয় পেয়ে গিয়েছিল। তারপর বলল, আমার খুব চা তেষ্টা পেয়েছে। অভি হাসল, বলল, আমারও। চলুন, সামনেই কানকোপকি, সেখানে গরম গরম চা আর সিঙাড়া খাবো। বাবলির মুখে এবার কথা ফুটল, বলল, এখনো আমরা মণিপুরেই আছি নাকি নাগাল্যান্ডে পৌঁছে গেছি? অভি বলল, নাগাল্যান্ড? নাগাল্যান্ড এখন কোথায়? পৌঁছতে অনেক দেরি আছে। কোহিমা পৌঁছতে পৌঁছতেই তো বিকেল হয়ে যাবে। ও, তো পথে কি কি জায়গা পড়বে? এই রে, আমি কি আর অত মুখস্থ করে রেখেছি? আচ্ছা দাঁড়ান, মনে করে দেখি। তারপরই বলল, মোটামুটি মনে আছে। এই ধরুন, কানকোপকির পর কারং, তারপর মারাম, মারামের পর তাদুধি, আর তাদুধির পর মাও। মাওতে এসে আমরা নাগাল্যান্ডে ঢুকবো। মাওয়ের পর খুজমা, আর খুজমার পর জাকমা। এই জাকমাতে কিন্তু এই অঞ্চলের আর্মি হেডকোয়ার্টার্স। জাকমার পর কোহিমা। বাবলি বলল, আচ্ছা, নাগাল্যান্ডের সব জায়গায় কি মা দিয়ে? কেন? এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাত নাড়িয়ে অভি বলল, কেন তা জানি না, হয়তো ওরা খুব মা ভক্ত বলে। বাবলি অভির বলার ধরন দেখে হেসে ফেলল। দেখতে দেখতে কানকোপকিতে এসে গেল ওরা। চায়ের দোকানের সামনে গাড়ি থামিয়ে অভি গিয়ে বাবলির দরজা খুলল। বাবলি নামল। দোকানটা অনেক উপরে, পাহাড়ের গায়ে। তারপর অভির সঙ্গে সিঁড়ি বেয়ে বাবলি চায়ের দোকানটায় পৌঁছলো। এখানে বেশ ঠান্ডা, ইম্ফলেও বেশ ঠান্ডাই এখন, তবে এদিকে ঠান্ডাটা বেশি। একটা হাওয়া দিচ্ছে কনকনে। দোকানের বেঞ্চে বসতে বসতে অভি বলল, কোহিমাতে কিন্তু বেশ ঠান্ডা হবে। মনে হচ্ছে, বলল বাবলি, বলে চাদরটা ভালো করে টেনে টুনে বসল। সিঙ্গারা ও চা খেতে খেতে বাবলি হঠাৎ বলল, আচ্ছা, আমার সিঙ্গারা খাওয়া উচিত নয় না? অভি অবাক হয়ে বলল, কেন? না, মানে আমাকে সকলে বলে স্লিমিং করা উচিত। অভি বলল, না না, আপনি তো মোটা নন। বাবলি চায়ের প্লেটটা নামালো, নামিয়েই বলল, নই না? হ্যাঁ, আমার জাস্ট স্বাস্থ্যটা ভালো, তাই না? তারপর চা দিয়ে সিঙ্গারা গিলে ফেলে বলল, বিনা কারণে মিথ্যে কথা বলেন কেন? অভি রীতিমতো অপ্রতিভ হয়ে পড়ল। এমন যুবতী সে জীবনে দেখেনি যে কিনা নিজেকে মোটা বলে প্রচার করে আনন্দ পায়। জবাবে ও কিছু বলল না। এমন সময় একটা বাস এসে কানকোপকির পুলিশ স্টেশনের সামনে দাঁড়ালো। বাস থেকে পায়জামা পাঞ্জাবি ও শাল জড়ানো এক বাঙালি ভদ্রলোক নামলেন। বয়স বেশি না। ভদ্রলোককে দেখেই অভি উঠে দাঁড়ালো, চেঁচিয়ে বলল, আরে রাজীব বাবু যে, কোথায় চললেন? ভদ্রলোকও দূর থেকেই চেঁচিয়ে বললেন, কোহিমা। আপনি? আমিও তাই, অল রোডস লিড টু রোম। বাবলি জিজ্ঞেস করল, এই ভদ্রলোক কে বলুন তো? কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। অভি বেশ কৃতিত্বের সঙ্গে বলল, একে আপনি নিশ্চয়ই দেখেছেন, কলকাতাতেই থাকেন। ইনি ইয়াং জেনারেশনের একজন বেশ নামকরা সাহিত্যিক। এর নাম রাজীব লোচন। এর বিখ্যাত উপন্যাস আশ্চর্যপতন পড়েননি? বাবলি উত্তরে কিছু বলল না। কিছুক্ষণ পর নিচের দিকে চেয়ে খুব আতঙ্কিত গলায় বলল, ওমা, ওই দেখুন, আপনার ওই রাজীব লোচন না ফুল্ললোচন এদিকেই আসছেন। এখন আপনি নিশ্চয়ই ওকে বলবেন, চলুন না, একসঙ্গে গাড়িতেই যাই। বাসে কেন আর কষ্ট করে যাবেন, কি তাই না? অভি হাসল, বলল, হয়তো বলবো। আমি নিজে না বললেও উনিই হয়তো বলবেন। ওই জন্যই বোধহয় উঠে আসছেন।
বাবলি ফিসফিস করে আদেশের সুরে বলল, না করে দেবেন কিন্তু। কেন? অভি অবাক হয়ে শুধল। একজন তরুণ সাহিত্যিকের সঙ্গে এতখানি পথ যাবেন, আপনার ভালো লাগবে না? না, আমি সাহিত্যিকদের মোটেই পছন্দ করি না। কেন? অভি অবাক হয়ে শুধল আবার। পরে বলবো, বাবলি বলল। ইতিমধ্যে রাজীব লোচন সিঁড়ি বেয়ে ওদের কাছে এসে পৌঁছলেন। তারপর সোজা অভির কাছে এসে বললেন, আচ্ছা, এখানে কাঁচা লঙ্কা পাওয়া যাবে? কাঁচা লঙ্কা? হ্যাঁ, ওই নিচের দোকানে মিষ্টি খেয়ে মুখটা একেবারে মরে গেছে। দোকানে একটা কালো কালো পুরুষ্ট তেল কুচকুচে কাঁচা লঙ্কা এনে দিল। রাজীব লোচন কাঁচা লঙ্কাটা নিয়ে লোকে যেমন করে গন্ধরাজ ফুলের বোঁটা ধরে গন্ধ শুকতে শুকতে পথ হাঁটেন, তেমন করে আঙুলে ধরে চিবোতে চিবোতে সিঁড়ি বেয়ে নামতে লাগলেন। সিঁড়ির আধা আধি নামতে না নামতেই হঠাৎ একটা আলোড়নের শব্দ শোনা গেল এবং হাতে কাঁচা লঙ্কা ধরা অবস্থাতেই দোকানদারের খোঁটায় বাঁধা একটা সাদা পাঁঠার গলার দড়িতে হোঁচট খেয়ে অবোধ পাঁঠাটার সঙ্গে আর গায়ের শালের সঙ্গে জড়িয়ে গিয়ে রাজীব লোচন ও পাঁঠা, বাবলি তার নাম জানে না, দুজনেই সিঁড়িতে পড়ে হুড়োহুড়ি করতে লাগলেন। অভি দৌড়ে গিয়ে রাজীব লোচনকে তুলে ধরে বাসের কাছে পৌঁছে দিয়ে এলো। তারপর ফিরে এসে বাবলিকে বলল, এবার নেমে আসুন, চলুন যাওয়া যাক। বাবলি আস্তে আস্তে নেমে এলো। পাঁঠাটার পাশ দিয়ে আসার সময় বাঁ হাত দিয়ে পাঁঠাটার গায়ে একটু আদর করে দিল। অভি গাড়ি স্টার্ট করলো। গাড়িটা দাঁড়িয়ে থাকা বাসটাকে অতিক্রম করে যেতেই বাবলি বলল, আশ্চর্য পতন। অভি প্রথমে বুঝতে পারল না, পরক্ষণেই হো হো করে হেসে উঠল। অনেকক্ষণ ধরে হাসলো, বলল, ও হো 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 হো। না, আপনি তো সাংঘাতিক মেয়ে দেখছি। বাবলি উত্তর না দিয়ে জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে রইল। হাসি থামিয়ে অভি বলল, আপনি সাহিত্যিকদের পছন্দ করেন না কেন? এমনি, ব্যক্তিগত কারণে। ও, মানে আমাকে নিশ্চয়ই বলা যায় না। বাবলি এবার মুখ ঘুরিয়ে বলল, না না, তেমন নয়। মানে তেমন ব্যক্তিগতও নয়। মানে আমার আর কি, মানে আমার ওদের সকলের ওপর দারুণ অভিমান আছে। রাগও বলতে পারেন। কেন কেন? ওরা তো জার্নালিজম করেন, যা দেখেন তারই ছবি আঁকেন। কই, ওরা তো নতুন কিছু সৃষ্টি করেন না। আজকালকার এই আপনাদের মতো তরুণ লেখকরা, ওদের কারুর কাছেই কোনো গভীর বিশ্বাসই নেই। ওদের কেবল এক একটি ক্ষণস্থায়ী ভঙ্গি আছে, অনেকটা ওই জুলপির পরিবর্তনশীল দৈর্ঘ্যের মতো। তাই এদের সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। অভি বলল, বাবা, আপনি যেমন বাংলা বলছেন মনে হচ্ছে আপনিও লেখেন টেখেন। বাবলি বলল, না, লিখি না, তবে হয়তো লিখবো কোনো দিন। তা কি নিয়ে লিখবেন? ঢোলা প্যান্ট পরা ঢিলে ঢালা উপর চালাকিতে বিশ্বাস করে না এমন ছেলেদের নিয়ে, যাদের নিয়ে কেউ লেখে না। ওই রকম রিয়েল স্মার্ট ছেলেদের নিয়ে লিখব। বাবলি যখন এসব কথা বলছিল তখন অভি আর চোখে অ্যাক্সিলেটরের ওপর চাপিয়ে রাখা পায়ের দিকে চেয়ে নিজের প্যান্টের ঘেরটা দেখে নিল। না, মাঝামাঝি, আশ্বস্ত হলো। অভি গাড়িটাকে আস্তে করলো, একটা সিগারেট ধরালো। ওরা কারং পেরিয়ে গেল। পথের পাশে হাট। নাগাড়া পাহাড় থেকে হরিণ আর শুয়োর মেরে এনে হাটে বসেছে, গাছতলায় পাতা পেতে হরিণ আর শুয়োরের মাংস নিয়ে। লম্বা লম্বা বাঁশের পাইপ খাচ্ছে, বলিরেখা ভরা তামাটে কপালে হাত বোলাচ্ছে। নাগা ছেলে মেয়েদের পায়ের দিকে চেয়ে থাকতে হয়। কি সুন্দর তামাটে শক্ত সুঠাম পা ওদের। পায়ের যতটুকু দেখা যায় শুধু বারবার দেখতে ইচ্ছা করে। আপনি কিন্তু আসল কথাটা এড়িয়ে গেলেন, অভি বলল। ব্যক্তিগত কারণটা কিন্তু বললেন না। কেন সাহিত্যিকদের অপছন্দ করেন? বলতে পারি, যদি আপনি 10 জনকে বলে না বেড়ান। আমার 10 জন নেই তো বলবো কাকে? অপছন্দ করি। অপছন্দ করি এই কারণে যে কোনো সাহিত্যিকই আমার মতো মোটাসোটা মেয়েদের নায়িকা করে কখনো কোনো গল্প লেখেননি। ওদের ভাবটা এমন যে যত বুদ্ধি আর মেধা সব যেন ওই ফিগার সর্বস্ব সুন্দরী মেয়েদেরই একচেটে। এতেই তো মনে হয়
যাদের নিয়ে এরা লেখেন বা যা নিয়ে লেখেন তা তারা নিজেরা দেখেননি বা জানেন না। এবার অভি হাসল, বলল, "হুঁ, এই আপনার একটা অবসেশন আছে না আপনার এই মোটাত্ব সম্বন্ধে? আসলে আপনি কিন্তু তেমন মোটা নন, আর আপনি দেখতে অসুন্দরীও নন।" বাবলি মুখ ঘুরিয়ে বলল, আপনি কি আমার কাছে কিছু চান? না মানে এত তোষামোদ করছেন কেন বলুন তো? এই বলে বাবলি অনেকক্ষণ অভির দিকে চেয়ে থাকলো। অভিও মুখ ঘুরিয়ে বাবলির দিকে তাকালো। অভির হঠাৎই মনে হলো যে এই মোটাসোটা বেশি কথা বলা মেয়েটির মতো বুদ্ধিদীপ্ত ও মিষ্টি মুখ ও দেখেনি এর আগে, অথবা এমন মনোযোগ সহকারেও এর আগে আর কারো মুখের দিকে ও তাকায়নি। বাবলিও হয়তো উত্তরের প্রত্যাশা করল না। অভি পথের দিকে চেয়ে গাড়ি চালাতে লাগলো। বাবলি জানলা দিয়ে বাইরে চেয়ে রইল। অনেকক্ষণ, বহুক্ষণ দুজনের কেউই কোনো কথা বলল না। একেবারে চুপ করে রইল। ক্লান্তিতে নয়, বিরক্তিতে নয়, সেই হিম হিম পার্বত্য আবহাওয়ার প্রসন্ন পরজ ভরে নিছক এক অর্থহীন ভালো লাগায় দুজনে নিঃশব্দে বুঁদ হয়ে রইল। দেখতে দেখতে ওরা মাওয়ে এসে পৌঁছল। এখানে মণিপুরের সীমানা শেষ, নাগাল্যান্ড আরম্ভ। ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে। রোদ উঠছে, কিন্তু রোদে দাঁড়ালে ভালো লাগে। খুজমা পৌঁছতেই গম্ভীর দর্শন নাগা গার্ডরা তন্ন তন্ন করে গাড়ি তল্লাশি করলো। ড্যাশবোর্ডে রাখা বাবলির ক্যামেরাটা আরেকটু হলে ওরা বাজেয়াপ্ত করেই ফেলেছিল। অনেক করে তাদের বুঝিয়ে সেটা ফেরত পাওয়া গেল। নাগা গার্ডগুলোর মুখের দিকে চেয়ে মনে হয় জন্ম থেকে এরা কখনো হাসেনি। বাবলি ওদের তল্লাশির পদ্ধতি দেখে বেশ ঘাবড়ে গেল। ওর চোখে মুখে ভয়ের ছায়া পড়ল। খুজমা থেকে বেরিয়ে কোহিমার আগে অবধি পথের বাঁ দিকে ইন্ডিয়ান আর্মির ক্যাম্প। প্রচুর জওয়ান আছে এই অঞ্চলে। পথে একজন অফিসারের জিপ গেলে আগে পিছনে দুটি করে আর্মি ট্রাকের এসকর্ট। কখন যে কোথা থেকে কে করাক পিং করে দেবে কে জানে। ওরা কেউই আশা করেনি যে অত সকাল সকাল ওরা কোহিমা পৌঁছে যাবে। কোহিমার কাছাকাছি আসতেই বাবলি উহ আহ করে নানা রকম অভিব্যক্তি প্রকাশ করতে লাগলো। এখানে দ্বিতীয় মহাযুদ্ধের চিহ্নস্বরূপ জাপানি ট্যাঙ্ক পড়ে আছে পথের পাশে মুখ চিহ্ন গায়ে নিয়ে। অভি বলল, নিন চলুন, এমএলএস হস্টেলে হাত মুখ ধুয়ে নিয়ে আমরা সিমেট্রিতে আসব। কোহিমার এই কবরখানা কিন্তু দেখবার মতো। কত যে অল্প বয়সী ছেলে মেয়ে এখানে শুয়ে আছে তা বলার নয়। আর প্রত্যেকের কবরের উপরে পাথরে কি যে সব লাইন লেখা তা না দেখলে বিশ্বাস হবে না আপনার। পড়তে পড়তে চোখ ভিজে ওঠে। বাবলি বলল, ধুর, আপনি লোকটা পেসিমিস্ট। কবরখানা কোনো সুস্থ লোকে দেখে নাকি? সে যত সুন্দরী হোক না কেন, শেষের দিনে তো কবরখানা সকলেরই দেখতে হবে। আমি ওর মধ্যে নেই। তার চেয়ে চলুন হাত মুখ ধুয়ে কোথাও টিপিক্যাল নাগাখানা খাই। আমার খুব খিদে পেয়ে গেছে। আমার ভীষণ তাড়াতাড়ি খিদে পায়। সেই কখন 4টে সিঙাড়া খেয়েছি। আপনার পাল্লায় পড়ে দেখছি আমার এই সযত্নে লালিত মোটাসোটা শরীরটা খারাপ হয়ে যাবে। নাগাল্যান্ড অ্যাসেম্বলির উল্টো দিকে এমএলএস হস্টেলে ওরা গাড়ি রেখে হাত মুখ ধুয়ে নিল। অভি বাইরে এসে রোদে দাঁড়িয়ে আরাম করে একটা সিগারেট ধরালো। ততক্ষণে বাবলি শাড়ি পাল্টে নিল। বাবলি যখন নতুন শাড়িতে বাইরে বেরোলো, বেগুনি আর গোলাপি জংলা কাজের একটা টেরিকট শাড়ি পরেছিল। তখন রোদের মধ্যে হঠাৎ ওকে নতুন কোনো মেয়ে বলে মনে হলো অভির। যেন ওর সঙ্গে এতখানি পথও গাড়িতে আসেনি। একটা বেগুনি খদ্দরের স্টোল জড়িয়েছিল বাবলি, মধ্যে কাঁচের চুমকি বসানো। বাইরে এসেই বাগানের একটি বেগুনি ফুল ছিঁড়ে নিয়ে খোপায় গুঁজল ও, আর সঙ্গে সঙ্গে হাঁ হাঁ করে মালি দৌড়ে এলো। বলল, আরে রে 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 রে, কিয়া কিয়া। বাবলি সন্ডাগুন্ডা নাগা মালির দিকে ঘুরে দাঁড়িয়ে শর্মিলা ঠাকুরের মতো হাসলো। হাসলে বাবলির গালে টোল পড়ে। তারপর বলল, জোকিয়া সোকিয়া। মালি আবার বলল, হায় হায় কা কিয়া। তারপর বাবলি ওর খোঁপায় হাত ছুঁয়ে মালিকে দেখিয়ে বাংলায় বলল, তোমার ফুলের এর চেয়ে বেশি ইজ্জত আর কি হতে পারত? দেখো না কেমন মানিয়েছে। মালি তো মেম সাহেবের কাণ্ড দেখে হতবাক। এমন মেয়ে ছেলে সে এর আগে দেখেনি বলেই তার কপাল কুঁচকোনো দেখে মনে হলো। অভিও দেখেনি। বাবলি অভির কাছে এসে বলল, নিন
চলুন এবার, খিদে পেট চুই চুই করছে। অভি বলল, আপনি একটা পাগলি, একেবারে রিয়েল পাগলি। বাবলি ওর দিকে একবার তাকালো, আঙুল দিয়ে ফুলটা ঠিক আছে কিনা দেখে নিল, তারপর অভির পাশে হেঁটে চলল। বাবলি বলল, শুনুন, কোনো ভালো জায়গায় যেতে চাই না, বুঝেছেন স্যার? আমি একেবারে আসল নাগা খাবার খেতে চাই। ও আচ্ছা, তাহলে বাজারের মধ্যে যাবেন? অবশ্য ওইসব জায়গাতে সাধারণত ভদ্রলোকের মেয়েরা যেতে ভয় পান, আর যাওয়া উচিতও নয়। বাবলি বলল, আমি যে ভদ্রলোকের মেয়ে, আপনাকে কে বলল সে কথা? তাছাড়া আমি যথেষ্ট বড় হয়েছি, কি করা উচিত না উচিত আমি খুব ভালো বুঝি। মেসোমশাইয়ের এখতিয়ার ছেড়ে এসে আর এক পিসেমশাইয়ের খপ্পরে পড়লাম দেখছি। যে জায়গাটায় ওরা পৌঁছলো সেটা সত্যিই নোংরা, দোকানটাও নোংরা। অদ্ভুত পোশাকে অদ্ভুত দর্শন সব নাগারা বড় বড় দা নিয়ে ঘোরাফেরা করছে। অভি বলল, কি ব্যাঙ খাবেন না সাপ খাবেন? কথাটা অবশ্য অভি ভয় পাওয়াবার জন্যই বলল। বাবলি কিন্তু উত্তরে খুব উৎসাহের সঙ্গে বলল, না না, ব্যাঙ আমি আগে খেয়েছি, এবার সাপ খাবো, কেমন? এবার অভি একেবারে নিভে গেল। অভির কপাল ভালো, সাপ অথবা ব্যাঙ কিছুই পাওয়া গেল না। শুয়োরের ডালনা দিয়ে ওরা ভাত খেলো, প্রচণ্ড ঝাল। খেতে খেতে দুজনের চোখ দিয়েই জল বেরোতে লাগলো, দুজনেই জিভ দিয়ে ফু ফু আওয়াজ করতে লাগলো। খাওয়া দাওয়ার পর বাবলি বলল, নিন চলুন, আমরা এবার বেরিয়ে পড়ি ডিমাপুরের দিকে। এই পচা হোস্টেলে আমি আর থাকবো না, কেমন স্যাঁতস্যাঁতে ঘরগুলো, সব সময় মেঝের কার্পেট থেকে তেলে পোকার গন্ধ বেরোচ্ছে। কি পৌঁছানো যাবে না ডিমাপুরে আজ? অভি বলল, এক্ষুনি বেরিয়ে পড়তে পারলে পৌঁছানো যাবে, তবে খুব রিস্কি হবে কিন্তু। যদি কোনো কারণে গাড়ি খারাপ হয়ে যায় তো সারা রাত পথেই কাটাতে হবে। পথের এক পাশে ডিফু নদী আর অন্যদিকে খাড়া পাহাড়, সারা রাস্তায় গভীর জঙ্গল। ওহ, দারুণ হবে, বাবলি বলল। ভাবতেই আমার ভালো লাগছে। অভি অবাক হয়ে বলল, আরে মশাই, আপনি আশ্চর্য লোক তো। কেন আশ্চর্য কেন? অ্যাডভেঞ্চার আপনার ভালো লাগে না? তার মানে আপনি কি চান যে গাড়িটা খারাপ হয়ে যাক মাঝ রাস্তায়? বাবলি অধৈর্য গলায় বলল, আহা কি মুশকিল, আমি কেন বলবো? আমার ইচ্ছায় কি আর কিছু হবে? গাড়ির যা ইচ্ছা তাই হবে। শুনুন, আমার কিন্তু ইচ্ছা নয় যে এমন ঝুঁকি নিয়ে এ রাস্তায় এইরকম গাড়ি নিয়ে আমরা যাই। বাবলি বলল, হুম, সকাল থেকেই আমার সন্দেহ হচ্ছে আপনি পুরুষ মানুষ কিনা। অভির গলায় রাগ ঝরে পড়ল, বলল, প্রমাণ দিতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় সবাইকে প্রমাণটা দেওয়া যায় না। এবার বাবলি লজ্জা পেয়ে গেল, বলল, ইস, আপনি বেশ অসভ্য তো, মেয়েদের সঙ্গে বুঝি এভাবে কথা বলে? অভি বলল, আর ছেলেদের সঙ্গেও কি কোনো ভদ্রমহিলা এভাবে কথা বলে? বাবলি না দমে বলল, আমি তো বলেছি আমি ভদ্রমহিলা নই, আমি একজন মেয়ে, জাস্ট একজন মেয়ে। তাহলে কি ঠিক হলো, যাওয়া হবে? হ্যাঁ চলুন। আচ্ছা, ডিমাপুরে থাকার কি ব্যবস্থা হবে? দুটো ঘর পাওয়া যাবে তো, নাকি আপনার সঙ্গে এক ঘরে থাকতে হবে? বাবলি বলল। অভি ওর প্রশ্নের দ্বিতীয়াংশকে উপেক্ষা করে বলল, ওখানে কিন্তু সুন্দর বাংলো আছে ফরেস্ট ডিপার্টমেন্টের, একজন বাবুর্চিও আছে, লম্বা সাদা দাড়িওয়ালা বরদপুরি মুসলমান, দারুণ রাধে, নাম রশিদ আলী। আর ঘরগুলোও বেশ ভালো, আশা করি অসুবিধা হবে না। সে একটিমাত্র ঘর পাওয়া গেলে আপনি ঘরে শোবেন, আমি বারান্দায় শোবো। ওখানে তো আর এই পাহাড়ের মতো ঠান্ডা নয়। বাবলি বলল, বেশ, তাহলে চলুন তাড়াতাড়ি, আর দেরি করাটা ঠিক হবে না। আমার তো ভাবতেই ভালো লাগছে, রাতে রশিদ আলীর হাতে রান্না খাবো। এখানে তো সাপই খাওয়াতে পারলেন না আপনি। কোহিমাতে এলাম, সাপ খেলাম না। ধুর, আপনি কোনো কমের নয়। ওরা যখন কোহিমা থেকে ডিমাপুরের দিকে বেরোলো তখন প্রায় 2টো বাজে। কোহিমা থেকে গড়ানো রাস্তা নেমে গেছে এঁকে বেঁকে। মাইল কয়েক আসার পরই রাস্তাটা ডিফু নদীর পাশে পাশে চলতে লাগলো। এসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় জঙ্গল এমন ঘন হয় যে তা না দেখলে ঠিক বোঝা যায় না। নদীটা পাহাড়ের উপর দিয়েই বয়ে চলেছে বলে চওড়া নয় মোটেই, সরু, গভীর এবং প্রচণ্ড বেগে ধাবমানা।
দুপাশে নিশ্ছিদ্র জঙ্গল ঝুঁকে রয়েছে। যখন ওরা কোহিমা ছাড়ে তখন বেশ রোদ ছিল। একটা পাহাড় নামতেই সূর্যটা পাহাড়ের আড়ালে চলে গেল। এখন শুধু গাড়ির ইঞ্জিনের লো গিয়ারের শব্দ এবং নদীর একটানা ঝড়ঝড়। বাবলি নীরবতা ভঙ্গ করে বলল, কি মশাই, কথা বলছেন না কেন? হুম, ওই ভাবছি আর কি। সব সময় কি আর কথা বলতে ভালো লাগে? তা কি ভাবছেন? ভাবনা এখনো দানা বাঁধেনি, মানে বলার মতো ভাবনা নয়। বাবা, হাসালেন? আপনার মতো দানাদার ভাবনার কথা তো কখনো শুনিনি। আসলে আমি খুব টেন্স হয়ে আছি যতক্ষণ না ডিমাপুরে পৌঁছই। পথে কোনো রকমে গাড়িটা খারাপ হলে যে কি হবে, এই ভাবনাটাই ভীষণ নার্ভাস করে রেখেছে আমাকে। বাবলি তাচ্ছিল্যের গলায় বলল, ধুর, আপনি একটুতেই নার্ভাস। মশলা খাবেন? না, অভি উদাসীন গলায় বলল, না খেলেন, আমি একাই খাচ্ছি। বলে বাবলি ওর হ্যান্ডব্যাগ খুলে মশলা বের করে এক মুঠো মশলা খেলো। এমন সময় হঠাৎ অভির গাড়ি একটা বাঁকের মুখে অদ্ভুত কোঁ কোঁ একটা আওয়াজ করে উঠল। মোটা লোককে ঘুমের মধ্যে বোবায় ধরলে তারা যেমন আওয়াজ করে তেমন আওয়াজ। বাবলি খিলখিল করে হেসে উঠল, বলল, ওকে ওকে, কিসের আওয়াজ? বলতে বলতেই গাড়িটা বন্ধ হয়ে গেল। অভির মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। বলল, দেখলেন তো, বললাম আপনাকে, আপনি শুনলেন না, জেদ করলেন। বাবলি উত্তর দিল না, যেন কিছুই হয়নি এমন ভাবে দরজা খুলে বাইরে নেমে দুহাত আকাশের দিকে ছুঁড়ে দিয়ে বলল, দারুণ, সত্যি জায়গাটা কিন্তু দারুণ। আপনার বাহাদুরি আছে, গাড়িটা যদি বা খারাপ করলেন তাও এমন একটা দারুণ জায়গায়। অভি উত্তর না দিয়ে বনেট খুলে বনেটের নিচে মুখ ঢুকিয়ে এটা ওটা নিয়ে টানাটানি করতে লাগলো। বাবলি নদীর পাশে একটা পাথরের উপর বসে নদীর মধ্যে ছোট ছোট পাথর ছুঁড়তে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল, আচ্ছা, এই নদীতে মাছ আছে? অভি উত্তর না দিয়ে বলল, এসি পাম্পের গন্ডগোল হয়েছে, তেল আসছে না বোধহয়। বলে বনেটের মধ্য থেকে মাথা বের করে বাবলির দিকে তাকালো। বাবলি একটা ছোট্ট পাথর লোফালোফি করতে করতে বলল, বোধহয় তেল আসছে না, কিন্তু জোঁক নিশ্চয়ই আসছে। মানে? বলে অভি ভুরু তুলল। বাবলি নিরুদ্বেগ শান্ত গলায় বলল, আপনার জুতো বেয়ে দুটো আমার মতো মোটা জোঁক আপনার প্যান্টের মধ্যে ঢুকে পড়লো তো? হ্যাঁ, কোথায় কোথায়? বলে অভি লাফাতে লাগলো। তারপর হাঁটু অবধি প্যান্ট গুটিয়ে জোঁক দুটোকে বের করে মারিয়ে দিল। বাবলি বলল, আপনি গাড়ির কিছু বোঝেন? মানে গাড়ি কেন খারাপ হয় জানেন? অভি বলল, কিছু বুঝি না বলেই তো বিকেলে কোহিমা থেকে নামতে চাইনি। বাবলি বলল, গাড়ি চালান, এদিকে গাড়ির মন বোঝেন না। ধুর, আপনি কিছুর বা কারোরই মন বোঝেন না। গাড়ির পিছনে গিয়ে গুনে গুনে 12টা লাথি মারুন তো, আর বলুন আব্রাকাডাবরা। প্রত্যেকবার লাথি মারার সঙ্গে সঙ্গে বলুন আব্রাকাডাবরা, দেখবেন গাড়ি ঠিক হয়ে গেছে। গাড়ি কি করলে ভালো হতে পারে তা জানা ছিল না অভির, তাই অগত্যা আস্তে আস্তে গাড়ির পেছনে গেল সে। একবার ওর মনে হলো বাবলি ঠাট্টা করছে না তো। তারপরই ভাবলো, এ তো আর ঠাট্টা করার কোনো সময় নয়। অতএব ও লাথি মারল গাড়ির বাম্পারে, আর মুখে বলল, আব্রাকাডাবরা। বাবলি বলল, সত্যি আশ্চর্য আপনি, লাথি মারছেন না যেন মনে হচ্ছে আদর করছেন। জোরে মারুন, খুব জোরে। অভি জোরে জোরে লাথি মারতে লাগলো আর বলতে লাগলো আব্রাকাডাবরা। আর বাবলি গুনতে লাগলো, 1, 2, 3, 4। 12টা লাথি মারার পর বাবলি এবার বলল, নিন হয়ে গেছে, এবার বনেটটা বন্ধ করুন, চলুন যাওয়া যাক। অভি ভাবলো ও ঠাট্টা করছে। বাবলি আবার বলল, কি দাঁড়িয়ে দেখছেন কি, চলুন। বনেট বন্ধ করে অভি এসে স্টিয়ারিংয়ে বসলো। বাবলি বাঁ দিকের দরজা বন্ধ করে দিল। চাবি ঘোরাতেই গাড়ি দিব্যি স্টার্ট নিল এবং তরতর করে চলতেও লাগলো।
বাবলি যেন কিছুই হয়নি এমনভাবে বাইরে চেয়ে রইল জানালা দিয়ে। সেই নাগা পাহাড় আর ডিফু নদীর ঝরঝরানি শব্দের মধ্যে আসন্ন রাতে অভির গা ছমছম করতে লাগলো। ওর মনে হলো ও কোনো ডাইনির কবলে পড়েছে। গাড়ি চালাতে চালাতে একবার আর চোখে বাবলির দিকে তাকালো। দেখলো বাবলি নিজের মনে মশলা চিবোচ্ছে। অনেকক্ষণ পর অভি বলল, আচ্ছা, এই আব্রাকাডাব্রা মানে কি? বাবলি বলল, হুম, ওটা একটা গুপ্তি মন্ত্র। ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাবার আগে বলেন। আমি তো তাদের কাছ থেকেই শুনেছি। আপনি এসব মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন? অভি বলল। বাবলি মুখ না ঘুরিয়েই বলল, দেখলেনই তো করি। প্রয়োজন পড়লে সব কিছুতেই বিশ্বাস করি। তারপরই বলল, কি নাম বললেন যেন? হ্যাঁ, রশিদ আলী না? সাদা দাড়ি। ইস, কখন যে পৌঁছবো না। একটু পরেই দিনের আলো মুছে যাবে। ওই উতরাইয়ের রাস্তায় অভি যত জোরে পারে গাড়ি চালাচ্ছে। অন্ধকার হবার আগে সমতলে নেমে ডিফু নদী পেরিয়ে ডিফু শহরকে ডানে রেখে জোরে চলে যাবে ডিমাপুরের দিকে। কিন্তু সন্ধে হতে আর দেরি নেই। এখানে আবার গাড়ির কিছু হলে আর কোনো উপায় নেই। বৈরী নাগা ছাড়াও আছে জঙ্গলি জানোয়ারের ভয়। এখানে নেই এমন কোনো জানোয়ার ভারতবর্ষে নেই। বাবলি ওর হ্যান্ডব্যাগ থেকে চিরুনি বের করে গাড়ির আয়নাটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে চুল আঁচড়াতে লাগলো। ওকে যত দেখছে ততই অবাক হচ্ছে অভি। বাবলির হাবভাব দেখে মনে হচ্ছে ও অভিকে বছর 10 হলো চেনে। বাবলি চুল আঁচড়ানো শেষ করে সবে চিরুনিটা ব্যাগে ঢুকিয়েছে। এমন সময় আবার গাড়িটা সেই রকমই কোঁকো 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 আওয়াজ করে একটু গড়িয়ে গিয়ে থেমে গেল। অভি কোনো কথা না বলে বাবলির মুখের দিকে চাইল। বাবলি বলল, এখান থেকে ডিমাপুর কত দূর? এখনো প্রায় 20 মাইল। ওয়ান্ডারফুল! চলুন গাড়িটাকে ঠেলে পথের বাঁ দিকে সরিয়ে রাখি। আলো থাকতে থাকতে রাত কাটানোর মতো একটা আস্তানা তো খুঁজতে হয় নাকি? অভি অবাক হয়ে বলল, কেন? ওই আব্রাকাডাবরা? বাবলি হো হো করে হেসে উঠল। বলল, একবার লটারি জিতেছি বলে কি বারবার? হ্যাঁ? হাসির মতো অবস্থা ছিল না তখন অভির। গাড়িটা ঠেলতে হলো না। ব্রেক থেকে পা ওঠাতেই আপনিই গড়িয়ে গেল। বাঁদিকে একেবারে রাস্তা ঘেঁষে গাড়িটা রেখে বাইরে চারিদিকটা ভালো করে দেখল। কোথাও জনমানবের চিহ্ন বা ঘরবাড়ি কিছুই দেখা গেল না। বেশ কিছুক্ষণ আগে একটা গাড়ি ওদের ক্রস করে কোহিমার দিকে গিয়েছিল। তারপর আর কোনো গাড়িও চোখে পড়েনি। ওরা দুজনে এদিক ওদিক খানিকটা হাঁটল। এদিকে আবার আলো নেভার আর দেরিও নেই। সঙ্গে একটা টর্চ পর্যন্ত ওদের কাছে নেই। বাবলির উপর খুব রাগ হচ্ছিল অভির, এবং বারবার বড় সাহেবের মুখটা ভেসে উঠছিল চোখের সামনে। বড় সাহেব চিবিয়ে চিবিয়ে বলছেন, ইরেসপন্সিবল, ইরেসপন্সিবল, বড্ড ইরেসপন্সিবল তুমি অভি। হঠাৎ বাবলি চেঁচিয়ে উঠল, পাওয়া গেছে! খুব উল্লাসের সঙ্গে বলল, পাওয়া গেছে, পাওয়া গেছে! ওর উল্লাস শুনে মনে হলো জঙ্গলের মধ্যে বুঝি বা কোনো 5 স্টার হোটেলই পাওয়া গেল। এগিয়ে পাহাড়ের দিকে কিছুটা উঠে অভি দেখল একটা কুঁড়ে ঘর। একচালা ঘর। ঘরের দুদিক বন্ধ, দুদিক খোলা। সামনে কেটে রাখা অনেক কাঠ স্তূপীকৃত করে রাখা আছে। ঘরের মধ্যে একটা বাঁশের তৈরি মাচা, মালিকের শোয়ার জন্য বোধহয়। এক কোনায় একটা মাটির হাঁড়ি, আগুনে পুড়ে কালো হয়ে গেছে। কতকগুলো বাঁশের খোল ঝুলছে বৃষ্টির জল ভরে রাখার জন্য। মাচাটা 1 কোমর উঁচু। একজন লোক স্বচ্ছন্দে শুতে পারে। বাবলির জন্য একটা বন্দোবস্ত হলেই হলো। এদিক ওদিকে চেয়ে অভি নিজের মনেই বলল, মালিক ফিরবে কিনা রাতে তা কে জানে। বাবলি বলল, মালিক ফিরবেন না, অন্তত আজ রাতে তো ফিরবেন না। কি করে বুঝলেন? বাহ, কোনান ডয়েল পড়েননি? হাঁড়ির গায়ে রাজ্যের মাকড়সার জাল, আর বাইরের কাঠগুলোও তো প্রায় মাসখানেক আগে কাটা হয়েছে। এ তো কমন সেন্স। বাইরে আগুন জ্বালাবার কোনো রকম চিহ্নই নেই। অতএব বোঝাই যাচ্ছে যে মালিক এই জায়গাতে কখনো কখনো এলেও রাতে থাকেন না। অভি বলল, আপনি বরঞ্চ মাচায় বসুন, আমি গাড়ি থেকে জিনিসগুলো নিয়ে আসি।
অভি গাড়ি থেকে কম্বলটা, বাবলির ব্যাগ আর ওর ব্রিফকেসটা নামিয়ে আনলো। আরেকবার চেষ্টা করলো স্টার্ট নেওয়ার। গাড়ি কোনো কথা বলল না। ঠিক করলো এ পথে যদি কোনো ট্রাক বা গাড়ি যায় তাতে করে ডিমাপুরে ওদের অফিসে খবর পাঠাবে, যাতে ভোরে ভোরে ট্যাক্সি নিয়ে তারা আসে। এই রাতে মিস্ত্রি জোগাড় করে ট্যাক্সি জোগাড় করে এই পথে এত দূর আসার কোনো সম্ভাবনাই নেই। অভি নিচের থেকে চেঁচিয়ে বলল, কোনো গাড়ির আওয়াজ শুনলেই আপনি ঘরের ভেতরে ঢুকে যাবেন। এভাবে অসহায় অবস্থায় আমরা আছি জানলে রাতে যে কোনো সময় বিপদ হতে পারে, আর আপনাকে নিয়েই সবচেয়ে বিপদ। বাবলি অভির দিকে চেয়ে চুপ করে থাকলো একটু, তারপর বলল, তাই বুঝি? দেখতে দেখতে ঝুপ করে অন্ধকার নেমে এলো, কিন্তু তখনও পুরো অন্ধকার নয়। চারধার থেকে ঝিঁঝি ডাকতে লাগলো। কি একটা বড় চতুষ্পদ জানোয়ার উপরের পাহাড়ে আওয়াজ করে ঘুরে বেড়াতে লাগলো। মিংথুও হতে পারে। বাবলি বলল, দাঁড়িয়ে থাকলে কি আর পথের গাড়ি আপনার কাছে উড়ে উড়ে আসবে নাকি? গাড়ি এলে 7 মাইল দূর থেকে আওয়াজই পাবেন। আসুন, লেটস সেলিব্রেট, কফি খাওয়া যাক। এই বলে অভির লাইটারটা চেয়ে খড়কুটো জোগাড় করে একটা পাথরের আড়ালে আগুন জ্বালাবার বন্দোবস্ত করে। ওর নিজের ব্যাগ খুলে 2টি এনামেলের গ্লাস আর নেসক্যাফের টিন বের করলো। বিস্কিটের প্যাকেটটাও বের করলো। তারপর আগুন জ্বেলে বাঁশের খোলে জমে থাকা পরিষ্কার বৃষ্টির জল গ্লাসে ঢেলে জল গরম করে নিয়ে কফি বানালো। অভিকে দিল এবং নিজেও নিল। বলল, দারুণ হয়েছে তাই না? ওরা যেখানে বসে কফি খাচ্ছিল সেখান থেকে ডান দিকটা পরিষ্কার দেখা যাচ্ছিল অনেক দূর অবধি। চারদিকে আবছা অন্ধকার, ঝিঁঝির ডাক, নদীর শব্দ, নানা রকম পোকার কটর কটর কুটুর কুটুর শব্দ। এই সমস্ত কিছুকে ছাপিয়ে ডিফু নদীর শব্দ। কেমন ভয় ভয় করছিল অভির। ইম্ফলে অনেক দিন আছে যদিও, তবুও এরকম ভাবে নাগা হিলসের ভিতরে একজন মেয়ের দায়িত্ব নিয়ে রাত কাটাতে হবে এমনটা কখনো ভাবেনি। বাবলি অস্ফুটে বলল, সত্যি, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব জানি না। অভি লজ্জিত হলো, বলল, ঠাট্টা করছেন? কি করব বলুন, আপনি জোর করলেন বলে, নইলে আমি তো এইরকম গাড়ি নিয়ে ঝুঁকি নিতেই চাইনি। বাবলি বলল, না না, ঠাট্টা নয়, বিশ্বাস করুন। ছোটবেলা থেকে কত রাত কত জায়গায় কাটিয়েছি, কিন্তু এ রাতের কথা, মানে এ রাতটা যদি কাটে তবে চিরদিন মনে থাকবে। আমার না ছোটবেলা থেকেই এইরকম জীবন ভারী ভালো লাগে। বিদেশি ছবিতে দেখি ও দেশের মেয়েরা ইচ্ছে করলে যা খুশি তাই করতে পারে, অথচ আমরা, এই তো আপনার মুখের দিকে যাওয়াই যাচ্ছে না। মনে হচ্ছে আমি সিন্দবাদের মতো আপনার পিঠে চড়ে রয়েছি। আমার জন্য আপনার কি ভীষণ চিন্তা। অবলা মহিলা না ভেবে নিছক একজন অন্য একজন মানুষ বলে আমাদের মেয়েদের কবে যে আপনারা ভাবতে শিখবেন জানি না। আপনাদের এরকম ব্যবহারে মাঝে মাঝে সত্যিই ভীষণ অপমান বোধ হয়। অভি বলল, আপনি কিন্তু আমাকে ভুল বুঝবেন না। আপনি আমার কেউ নন, সম্পূর্ণ অপরিচিতর মতোই। এখন আপনার কিছু একটা হলে আমার দায়িত্ব কতখানি আপনি বুঝতে পারছেন না। আমার খুব জানতে ইচ্ছে করে এই রাতের কথা আপনার মনে থাকবে। আপনি হয়তো সবাইকে বলবেন, ওহ কি বিপদেই না পড়েছিলাম এক রাতে, আমি আর আমার এক বন্ধু নাগা হিলসে। অভি কথা বলল না, চুপ করে অন্ধকারে বাবলির মুখের দিকে চেয়ে রইল। একটু পরে অভি বলল, একটু আগুন করি, অন্ধকারে আপনার মুখ দেখা যাচ্ছে না। বাবলি অন্ধকারের মধ্যেই হাসল, বলল, আমার মুখ কি দেখার মতো? অভি জবাব দিল না এ কথার। খড়কুটো এনে কুঁড়ের বাইরে পথের উল্টো দিকে আগুন করল অভি একটা। আগুনের আলোয় ওই পরিবেশে বাঁশের মাচায় বেগুনি আর গোলাপি টেরিকট শাড়ি পরা বাবলিকে দারুণ দেখাচ্ছিল। অনেক অনেকক্ষণ পর অভির বেশ ভালো লাগতে লাগলো। অভি বলল, আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, কি খাবেন রাতে? বাবলি একটুক্ষণ ঠোঁট কামড়ালো। বেশি কিছু খাবো না, রশিদ আলীকে বলুন বিরিয়ানি পোলাও করতে, আর মাংস যেন একটু আন্ডার ডান থাকে, সঙ্গে মুরগির টিক কাবাব আর একটু রায়তা। অভি বলল, ব্যাস, আর কিছুই না? না, আজ আর বেশি কিছু খাবো না। বলেই বাবলি হাসতে লাগলো।
অভিও যোগ দিল সেই হাসিতে। অনেকক্ষণের গুমোট টেনশনটা কেটে গেল অভির মন থেকে। এমন সময় কোহিমার দিক থেকে একটা গাড়ি আসার আওয়াজ শোনা গেল। অভি লাফিয়ে উঠল, বলল, আপনি চুপ করে ওখানে বসুন, পথ থেকে আপনাকে যেন দেখা না যায়, কথা বলবেন না কোনো, কেমন? বলেই অভি তরতরিয়ে নেমে গেল পথের দিকে। কিছুক্ষণের মধ্যে আলোর বন্যা বইয়ে একটা জিপকে আসতে দেখা গেল বাঁকের মুখে। অভি হাত দেখালো। জিপটা থামা মাত্র জিপের মধ্যে অন্ধকার থেকে কে যেন বলল, হ্যান্ডস আপ। অভি হাত তুলল। একজন একটা রিভলভার ওর দিকে ধরল। ওরা নাগাল্যান্ড পুলিশের লোক। ডিমাপুরে পৌঁছে অভিদের অফিসে একটা ফোন করে দিতে বলল ওদের, যদি পারে। অভিদের কোম্পানির নাম শুনে বলল খবর দিয়ে দেবে, তবে আজ রাতে কোনো হেল্প আর আসতে পারবে না, ট্যাক্সিও না। আজ রাতে আর্মি কনভয় আসবে ডিমাপুর থেকে কোহিমা। সিভিলিয়ান ট্রাফিক বন্ধ। ওরা বলল, গাড়িতেই থাকবেন, কাল অফিসের লোক এলে গাড়ি নিয়েই একেবারে ডিমাপুর পৌঁছবেন। ওরা গুড নাইট করে চলে গেল। একটু গিয়ে আবার ব্যাক করে এসে বলল, বলছি এই জায়গাটাতে হাতির বড় উপদ্রব, সাবধানে থাকবেন কিন্তু। ওরা চলে গেলে অভি তরতরিয়ে ওপরে উঠে এলো। কুঁড়েতে পৌঁছে দেখলো বাবলি নেই। অভির বুকের স্পন্দন থেমে গেল। বাবলিকে খুঁজতে কোন দিকে যাবে সে এখন? এ কথা ভাবতে ভাবতেই অন্ধকার থেকে বাবলি এসে কুঁড়েতে ঢুকলো। অভি বলল, এমন ভয় পাইয়ে দেন না। বিরক্তির সঙ্গে বলল, কি করতে গেছিলেন একা একা জঙ্গলে এই অন্ধকারে? বাঘ আছে, হাতি আছে, কোনো মানে হয়? বাঁশের খোল থেকে জল ঢেলে মুখ চোখ হাত পা ধুতে ধুতে বাবলি বলল, যা করতে গিয়েছিলাম তা সবাই একা একাই করে। অভি লজ্জা পেয়ে গেল, বলল, ও সরি। এখন ঠান্ডাটা আগের থেকে অনেক বেশি হয়েছে। ডিফু নদী থেকে ধোঁয়া উঠছে। ফ্রিজ খুললে যেমন ঠান্ডা ধোঁয়া ওঠে তেমনি। অভি বলল, যা বিস্কুট টিস্কুট আছে আপনি খেয়ে শুয়ে পড়ুন। আর আপনি? আমি এই আগুনের পাশে বসে পাহারা দেব। হাতি আছে, বাঘ আছে, বৈরী নাগাড়াও আছে। বাবলি বলল, এটা আপনার কাছে রাখুন। কি? হাতের চুড়ি থেকে খুলে বাবলি একটা সেফটি পিন দিল অভিকে। বলল, নিন ধরুন, হাতি এলে হাতির কান চুলকে দিতে পারেন। অভি বলল, বাবা, আপনি পারেনও। আপনার কি ভয় ডর বলে কিচ্ছু নেই? সত্যি আপনার মতো দোষী মেয়ে আমি দেখিনি। বাবলি জবাব না দিয়ে বলল, আগুনটা একটু জোর করুন তো, ঠান্ডায় বসা যাচ্ছে না। শুনুন না, কম্বল তো একটা, আপনি গায়ে কি দেবেন? আমার কিছু লাগবে না, আমি তো আগুনের পাশেই বসে থাকবো, অভি বলল। আগুনটা জোর করে দিল অভি। বাইরের গাদা থেকে অনেকগুলো কাঠ বয়ে এনে কুঁড়ের সামনে রাখলো। আগুনে আরেকবার এনামেলের গ্লাসে কফি বানালো বাবলি। তারপর কুটুর কুটুর করে বিস্কুটের প্যাকেটটি শেষ করলো দুজনে মিলে। কফি খাওয়ার পর অভি ব্রিফকেসটা মাচার মাথার কাছে রেখে দিয়ে বলল, নিন, এই হলো আপনার বালিশ। এবার শুয়ে পড়ুন। কম্বলটা চারিদিকে ভালো করে গুঁজে নিন, পোকামাকড় আসতে পারে কিন্তু। এই রে, যেন আমার মা এসেছেন, বলল বাবলি। নিশ্চয়ই, আপনার মা এখানে থাকলে কি এসব বলতেন না? বাবলি অনেকক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, হয়তো বলতেন, জানি না। জানেন, আমি আমার মাকে কখনো দেখিনি, ছবিতে দেখেছি। আমি জন্মাবার সময়ই আমার মা মারা যান। এই রকম সব রাতে যখন খুব ইচ্ছে করে কাছে কেউ থাকুক, আদরে সোহাগে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরুক, তখন না মায়ের কথা খুব মনে পড়ে। অভি চুপ করে রইল। অনেকক্ষণ পর বলল, কি হলো, শুয়ে পড়ুন? হ্যাঁ, শুচ্ছি। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। ঠান্ডাটাও বাড়তে লাগলো। কোহিমার দিক থেকে একটা হাওয়া আসতে লাগলো হু হু করে। সন্ধ্যের সময় যে চতুষ্পদ জানোয়ারটার আওয়াজ শোনা গিয়েছিল সেটা তেমনই ঘোরাফেরা করতে লাগলো অন্ধকারে। নক্ষত্র খচিত উজ্জ্বল আকাশ নিচের অন্ধকারকে আরো ভারী করে তুলল। আগুনটা জোর করে দিয়ে অভি কুঁড়ের বাঁশের খোঁটায় হেলান দিয়ে বসে রইল। বাবলি মাচায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। মাচাটায় ক্যাঁচ কোঁচ শব্দ উঠতে লাগলো। বলল, ঘুম আসছে না। তারপর রাতের কোনো এক সময় বাবলি ঘুমিয়ে পড়ল। অভি সামনে দুপা ছড়িয়ে দিয়ে বসেছিল।
ওরও মাঝে মাঝে ঢুলুনি আসছিল, মাঝে মাঝে উঠে আগুনে নতুন কাঠ গুজে দিয়ে আসছিল ও। মাঝরাতে এক ফালি চাঁদ উঠেছিল আকাশে। তারপরে ঢুলুনির মাঝে মাঝে অভি দেখছিল যে আকাশ মেঘে মেঘে ঢেকে গেল। তারপর কখন যে ও বাঁশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল ওর মনে নেই। হঠাৎ অভির ঘুম ভেঙে গেল ঠান্ডা জলের ছিটে। চোখ মেলে দেখলো আকাশে একটিও তারা নেই। বৃষ্টিতে আগুনও নিভে গেছে। ওর গায়েও বৃষ্টির ছিটে লাগছে। ওর ভীষণ শীত করতে লাগলো। আধো ঘুমেও ওর হঠাৎ বাবলির কথা মনে হলো। মুখ খুঁড়িয়ে দেখলো বাবলি মাচার উপর উঠে বসেছে। অন্ধকারে বাবলি বলল, আগুনটা নিভে গেল কেন? বৃষ্টি পড়ছে বাইরে। খুব শীত না? খুব শীত করছে তো আপনার? হ্যাঁ, তা তো একটু করছে। আপনি এখানে আসুন। ওখানে দুজনের জায়গা হবে না। হবে, আপনি শিগগির করে আসুন, নইলে ভালো হবে না। আপনি কি বলুন তো, এত কষ্ট পাচ্ছেন, তবু আমার কাছে আসতে এত লজ্জা, এত সংকোচ। অভি উঠে এসে কাঁপতে কাঁপতে মাচার পাশে এসে বসল। বাবলি বলল, আপনি আমার কাছে আসুন। অভি বসেই রইল। বাবলি ওর কাছে সরে গিয়ে ওকে দুহাতে কাছে টেনে নিল। বলল, এই কম্বলটা দিয়ে আপনি আমাদের দুজনকে ঢেকে রাখুন। আমি আপনাকে জড়িয়ে থাকছি। দেখবেন শীত এক্ষুনি পালাবে। লজ্জা করছেন কেন? আমাকে আপনিও জড়িয়ে থাকুন। কিছুক্ষণ পর আলিঙ্গনাবদ্ধ অবস্থায় ওরা দুজনে পাশাপাশি শুয়ে পড়ল। বাইরে বৃষ্টি ভেজা পাহাড়ি হাওয়া হু হু করে গাছপালায় বইতে লাগলো। বাবলির শরীরের উষ্ণতায় ওর বুকের সুগন্ধে অভি শিউরে শিউরে উঠতে লাগলো। এই অবস্থাতেই কখন যে ঘুমিয়ে পড়েছিল ওরা দুজনেই জানে না। ডিমাপুর থেকে ট্যাক্সি করে দুজন লোক এসেছিল অফিসের। মেকানিকও এসেছিল। গাড়ি ঠিক করে ওখান থেকে বেরোতে বেরোতে সকাল 9টা হলো। সকালে উঠে বাঁশের খোলের টাটকা জলে মুখ ধুয়ে শাড়ি টাড়ি ঠিকঠাক করে নিয়ে বাবলি অভির পাশে এসে বসলো। গাড়িটা স্টার্ট করে অভি বলল, জায়গাটা দেখে রাখুন ভালো করে। এই জায়গাটার কথা আপনার মনে থাকবে? আর এই রাতের কথা? গাড়িটা রিফু নদীর পাশে পাশে আবার গড়িয়ে চলল। বাবলি খোঁপা থেকে গতকালের বাসি ফুলটা নিয়ে নদীতে ছুঁড়ে দিল। মাইল 10 যেতে না যেতেই ওরা পাহাড় থেকে সমতলে নেমে এলো। এখন আর দুধারে জঙ্গল নেই, সোজা রাস্তাটা চলে গেছে ডিমাপুরের দিকে। বাবলি বলল, বেশ কাটলো সময়টা আমাদের, না? কালকের রাতটা। আমার ট্রেন তো বিকেলে, না? অভি বলল, হ্যাঁ বিকেলে। বাবলি বলল, আচ্ছা, আপনি কি করবেন আমি চলে যাবার পর? অভি হাসল, বলল, তাই ভাবছিলাম। গত 30 ঘন্টায় আমি আমার নিজের ইচ্ছে কিছুই করিনি। আপনি যা যা বলেছিলেন তাই করেছিলাম। এখন যে কি করব তাই ভাবছি। বাবলি বলল, বেশি ভাববেন না, আপনি বড় বেশি ভাবেন। অভি বলল, তবু মাঝে মাঝে ভাবতে তো হয়। তারপর অনেকক্ষণ চুপ করে থাকার পর বাবলি বলল, চিঠি লিখলে আপনি জবাব দেবেন নাকি দেবেন না? দেব। অভি বলল, জবাব দেবেন, কিন্তু জবাবে আবার ওই প্রেম টেম নিবেদন করে বসবেন না। আপনাকে আমার বড় ভয় করে। আপনাকেও আমার খুব ভয় করে। অভি বলল, আমার কিন্তু আপনাকে খুব ভালো লেগেছে। বাবলি বলল, তারপর বলল, আমি চাই, আমি সত্যিই চাই এই ভালো লাগাটা যেন বজায় থাকে। জানি না, হয়তো আপনাকে আমার কিছু বলার ছিল, কিন্তু বলা হলো না। এই ঘর ছাড়া, এইরকম বৃষ্টির শীতের রাত ছাড়া সে কথা আর বলা যাবে না। ভাবলে অবাক লাগে। কতগুলো কথা থাকে, হয়তো প্রত্যেকের জীবনেই থাকে। সেগুলো বিশেষ জায়গা ও বিশেষ মুহূর্তে বলতে না পারলে আর বলাই হয়ে ওঠে না। সারা জীবন বয়েই বেড়াতে হয়। তারপর অনেকক্ষণ ওরা চুপ করে থাকলো। অভি বলল, ওই দেখুন ডিমাপুরের ঘর দেখা যাচ্ছে। বাবলি বলল, সত্যি? আহা রশিদ আলী, বরদপুরি রশিদ আলী, তোমাকে আমি বড় ভালোবাসি। তুমি আমাদের কি খাওয়াবে গো? তারপরই হঠাৎ বলল, শুনুন ভালো ছেলে, আমাদের যাত্রা শেষ হয়ে এলো। আবার দেখা হবে কিনা জানি না। আমি যেমন করে কালকের বাসি ফুলটা ছুঁড়ে ফেললাম,
আপনিও আমার বাসি স্মৃতিটাকে তেমনি করেই ছুঁড়ে ফেলে দেবেন। কোনো স্মৃতিফিতি নিয়ে বাঁচার কিছু মানে নেই। কেবলমাত্র ভবিষ্যতের জন্যই বাঁচবেন, বুঝলেন? হুম, অভি বলল। কিছুই বোঝেননি। চোখ নাচিয়ে বাবলি বলল, ইম্ফল থেকে কোহিমা হয়ে ডিমাপুরে যখন ওরা সত্যিই এসে পৌঁছলো তখন সকাল 10টা। ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোটা নিরিবিলি, তবে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো যতখানি নিরিবিলি হওয়া উচিত ততটা নয়। ডিমাপুর শহরেরই এক প্রান্তে। বাবলি গাড়ি থেকে নেমেই বলল, সত্যি বেশ কিন্তু বাংলোটা, কিন্তু রশিদ আলী কোথায়? বলতে বলতে বাংলোর পিছন দিকে রান্নাঘর, ছোট্ট খাওয়ার ঘর পেরিয়ে সাদা দাড়িওয়ালা রশিদ আলী এসে হাজির হলো। ওকে দেখেই বাবলি বলল, অভি, আপনি মালপত্র নামানোর বন্দোবস্ত করুন, আর আমি রশিদ আলীর সঙ্গে লাঞ্চে কি কি খাওয়া যায় তার বন্দোবস্ত করছি গিয়ে। তারপরে একটু থেমে বলল, এই আপনি মুরগি খান তো, না পিসিমার বারণ আছে? অভি হাসলো, বলল, আমার কোনো পিসিমা নেই। বাবলি বলল, মাসিমা তো আছেন। অভি হাসলো, বলল, না না, মাসিমাও নেই, কিন্তু আমার মাসি পিসিকে নিয়ে আবার পড়া কেন? এতক্ষণ শুনলেন বাবলি উপন্যাসের প্রথম পর্ব। এই উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে আমি মিষ্টি পরবর্তী এপিসোডে ফিরে আসছি। আজ তাহলে আসি, বাই।